আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো যেমনটা আমি বলেছিলাম কালকে যে আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো আমাদের ক্লাস 12-এর প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, এটা সম্বন্ধেই আমরা জানবো। আমরা জানি কাউকে প্রপোজ করাতে হোক বা কাউকে মৃত্যুর সময় আমরা কিন্তু ফুল ব্যবহার করি। এই ফুল সম্বন্ধে সবার প্রথমে জানবো এবং তার প্রথমে কীভাবে ফুলের যে রেণু তৈরি হয়, পরাগ রেণু, সেটা সম্বন্ধে জানবো। তো তার আগে একটু তোমাদের এই সিলেবাস, আমাদের সিলেবাসের এই যে 15 নাম্বার যে ফার্স্ট ইউনিট 6 সেখান থেকে থাকে এবং প্রথম চ্যাপ্টার পড়ছি। এবং এটা হচ্ছে অফিসিয়াল ওই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের মধ্যে আজকে আমরা পড়বো এই পর্যন্ত। স্ট্রাকচার অফ ফ্লাওয়ার এবং ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট কি জিনিস আমরা আস্তে আস্তে শিখবো। তো সবার প্রথমে একটা ফুল সম্বন্ধে জানো। এই সবার ফার্স্টে যে আমি ফুলটা দেখাচ্ছিলাম, এই ফুলের মধ্যে ফুলের বিভিন্ন স্তবক থাকে আমরা জানি। এটা হচ্ছে কি পুষ্পদণ্ড। এই পুষ্পদণ্ডটাই আমাদের একটা রসালো এবং বড় স্ট্রাকচার ধারণ করেছে, এটাকে আমরা বলি থ্যালামাস। কি বলি? থ্যালামাস। এই থ্যালামাসটার মধ্যেই বিভিন্ন যে ফুলের স্তবক সেগুলো থাকে। 1 নম্বর স্তবক কি? আমাদের বৃতি। এই যে সবুজ রঙের বড় অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি বৃতি। আর বৃতির নিচে দেখো ছোট ছোট কতগুলো আবার বৃতির মতনই অংশ দেখা যায়, এগুলোকে বলি আমরা উপবৃতি। বৃতির কাজ ফুলটাকে রক্ষা করা, ফুলের বিভিন্ন বাকি স্তবকগুলোকে রক্ষা করা। এবার এই যে লাল অংশটা দেখতে পাচ্ছ ফুলের, সেটাকে আমরা কি বলি? দলমণ্ডল। এই যে মানে ফুলের এই প্রত্যেকটা অংশ টোটালটাকে আমরা বলি দলমণ্ডল, আর একটাকে বলি আমরা পাপড়ি বা দলাংশ। আর ফুলের এই ভেতরের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ জবা ফুলের, এখানে এই ফুলের এটা হচ্ছে আমাদের মেল যে পার্ট, পরাগধানী, আর এটা হচ্ছে গর্ভমুণ্ডগুলা। তো আমরা এগুলো নিয়ে ডিটেলসে আসবো এখন। তো চলো আমরা আর একটু যাই। তাহলে এই হচ্ছে আমাদের ফুলের কোন কোন অংশগুলো বললাম। দেখো অনেকে হয়তো এগুলো জানো, ক্লাস 10-এও পড়েছো ওগুলো সম্বন্ধে। তো আমাদের এই যে এটা হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে পুংদণ্ড। এটা হচ্ছে আমাদের পুংদণ্ডটা। আর যদি ফুলের এই অংশটাকে বলি, এটা হচ্ছে ফুলের স্ত্রী স্তবক, টোটালটাই যতটা আঁকলাম এটাকে বলি আমরা কি? ডিম্বাশয়। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড, আর সামনের দিকের অংশটাকে আমরা বলি গর্ভমুণ্ড। ঠিক আছে? তাহলে এটা এই টোটাল যেটা আমি এখন আঁকলাম এটাকে আমরা বলি স্ত্রী স্তবক, পরে আমরা শিখবো। এবং ফুলের এই যে অংশগুলো আঁকলাম এটা হচ্ছে আমাদের পুংস্তবক। পুংস্তবক তৈরি হয় একটা পরাগধানী নিয়ে, পরাগধানী, এবং এটা হচ্ছে আমাদের পুংদণ্ড। এবার বইয়ের মধ্যে তোমরা আরো কিছু পার্ট পাবে। তো তারপরে দেখবে বইয়ের মধ্যে এই ধরনের কিছু ছবি পাবে। যে সমস্ত ফুলের মধ্যে দুটো স্তবকই থাকে, মানে পরাগধানী এবং আমাদের স্ত্রী স্তবক দুটোই থাকে, তাদেরকে আমরা কি বলি? উভয়লিঙ্গ। যদি কোনো ফুলের মধ্যে শুধুমাত্র আমাদের স্ত্রী স্তবক থাকে তাহলে স্ত্রী ফুল বলবো, যেমন কুমড়োর ক্ষেত্রে। আবার কিছু কুমড়োর ফুলের মধ্যে আবার কিন্তু আমাদের পুরুষ ফুলও দেখা যায়। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র ছেলে ফুল, এটা মেয়ে ফুল। এবার ফুলের প্রত্যেকটা স্তবক যদি একই রকমের হয় তাকে আমরা বলবো সুষম ফুল। এবং যদি স্তবকগুলো একটু আকৃতি, কোনোটা স্তবক বড় কোনোটা ছোট হয়, তখন থেকে আমরা বলবো বিষম ফুল। যদি কোনো ফুলকে আমরা কেবলমাত্র একবার কাটলে দুটো সমান ভাগ পাবো, তখন তাকে আমরা বলবো এক প্রতিসম। আর যখন কোনো ফুলগুলো আমরা অনেক দিকে, যে কোনো দিকে ভাগ করলেই আমরা দুটো সমান সমান অংশ পাবো, তখন তাকে বলবো বহু প্রতিসম। দেখো এই ফুলটাকে কেবলমাত্র এই দিক দিয়ে কাটলেই তুমি এক সমান ভাগ পাবো। তুমি যদি এদিকে কাটো, তুমি এদিকে কাটলে সমান ভাগ পেতে পারো, অথবা তুমি যদি এদিকে কাটো সমান ভাগ পাবে। ঠিক আছে? তাহলে কোথায় এটা পাচ্ছি না, এই ফুলটাকে কেবলমাত্র এই দিক দিয়ে কাটলেই সমান ভাগ পাবো, কিন্তু ফুলটাকে যদি তুমি এদিকে কাটো, দেখো এইটা মোটা হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, তাহলে সমান ভাগ তো হলো না। এবার যদি আমরা এই ফুলটার ক্ষেত্রে ধরি, তুমি যেই দিকেই কাটো না কেন, এদিকে কাটো দুটো সমান ভাগ, তুমি যদি চাও এদিকে কাটো সমান ভাগ, তাহলে এই ধরনের ফুলকে আমরা কি বলি? বহু প্রতিসম ফুল। আর যে সমস্ত ফুলের 4টা স্তবকই থাকে, মানে বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, তাদেরকে আমরা বলি সম্পূর্ণ ফুল। এবার এরপরে আমরা আসি। তাহলে এইগুলো সম্বন্ধে আমরা জানলাম, ফুলের কোন কোন অংশগুলো সম্বন্ধে, এগুলো সম্বন্ধে আমরা পড়লাম।
এবার আমরা একটু এই যে ফুলের যে আমাদের পরাগধানীটা আছে এটা সম্বন্ধে ডিটেলসে জানবো। এই হচ্ছে পরাগধানীর ছবি। পরাগধানীকে কোনটা পরাগধানী? এই যে এটা, ইংরেজিতে আমরা বলি অ্যান্থার। আর এই যে আমাদের পুংদণ্ড, এটাকে আমরা বলি ফিলামেন্ট। কি বলি? ফিলামেন্ট। এবার এই ফিলামেন্টটা মনে করো এটা একটা ফুল, ফুলের মনে করো এটা থ্যালামাস। এবার এই ফিলামেন্টটা আমাদের থ্যালামাসের থেকেও তৈরি হতে পারে, অথবা এই ফিলামেন্টটা কিছু কিছু ফুলের ক্ষেত্রে আবার আমাদের যে পাপড়িগুলো থাকে, এই পাপড়িগুলোর থেকেও উৎপত্ত সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অংশ। এবার আমাদের কি বলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে পরাগধানীটা থাকে, এই যে পরাগধানীটা, এই পরাগধানীটাকে যদি আমরা কাটি, এই পরাগধানীটা দুটো খণ্ডে বিভক্ত থাকে, এরকম দুটো খণ্ডে বিভক্ত থাকে। এই একটা খণ্ড আর এই একটা খণ্ড, তোমরা ছবির মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দেখো দুই জায়গায়। যেহেতু আমাদের পরাগধানীটা দুটো খণ্ড বা লোবে বিভক্ত থাকে, তার জন্য আমরা পরাগধানীকে বলি ডাইথেকাস। কোথায় গেল? এই দেখো ডাইথেকাস। তাহলে এইটাকে আমরা কি বলবো? থেকা বা আমরা লোব বলতে পারি। যেহেতু থেকা অথবা লোব বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি? বাইলোব বা ডাইথেকাস। বাই মানে দুই, ডাই মানেও দুই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এইবার পরাগধানীর এই যে চারটা খণ্ড আছে, দুটো খণ্ড যে আমি বললাম পরাগধানীর ক্ষেত্রে, এই দুটো খণ্ডের মধ্যে আমাদের রেণুস্থলী তৈরি হয়। পরবর্তীতে কিভাবে তৈরি হয় আমরা পড়ব। এই রেণুস্থলী গুলো যে তৈরি হচ্ছে, কয়টা তৈরি হলো? প্রত্যেকটা খণ্ডে দুটো করে, মানে টোটাল চারটা। তার জন্য আমরা এটাকে বলছি টেট্রা স্পোরাজিয়েট। টেট্রা মানে চার, স্পোরাজিয়েট মানে রেণুস্থলী। এই দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, যার মধ্যে পরবর্তীতে আমাদের রেণু তৈরি হবে। ঠিক আছে, আর এই দুইটা যে আমাদের লোব, এগুলো মাঝখানে একটা যোজক কলা বা কানেকটিভ দ্বারা পরস্পর যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এখানে কিছু পড়া আছে, তোমরা এগুলো পড়ে নিও, আমি বলে দিলাম যা কিছু পড়া। এবার পরাগধানী এবং পুংদণ্ডগুলোর মধ্যে যে বিভিন্ন সম্পর্ক থাকে সেগুলো জানো। জবা ফুলের ক্ষেত্রে দেখতে পাবা এই যে পরাগধানীগুলো, পুংদণ্ড পরাগধানীর থেকে উৎপত্তি যে আমাদের এই যে পুংদণ্ডগুলো, দেখো পুংদণ্ডগুলো সবাই পরস্পরের সঙ্গে মিলে গেছে। দেখো এই পুংদণ্ডগুলো মিলে গেছে। এই ধরনের পুংদণ্ডকে আমরা বলবো মনোডেলফাস। মনো মানে এক, সবাই মিলে একটা গুচ্ছ তৈরি করছে। এবার পুংদণ্ডগুলো মিলে যদি দুইটা গুচ্ছ তৈরি করে, এই যে দেখো একটা গুচ্ছ আর একটা গুচ্ছ, এখানে টোটাল 9টা পুংদণ্ড আছে, এখানে একটা, এটাকে বলে ডাইথেকাস। কোথায় পাওয়া যায়? মোটর ফুলের মধ্যে। এরপর তোমরা পাবা পলিডেলফাস। পলি মানে কি? অনেকগুলো পুংদণ্ড দেখো গুচ্ছাকারে আছে, এটাকে বলে পলিডেলফাস। কোথায় পাওয়া যায়? শিমুলে। এরপর কি? সিনজেনেসিয়াস। এখানে দেখো শুধুমাত্র পরাগধানীগুলো যুক্ত আছে, কিন্তু পুংদণ্ডগুলো কিন্তু ফ্রি। এটা কোথায় পাওয়া যায়? সূর্যমুখীর ক্ষেত্রে। এরপরে দেখো সাইনেন্ড্রাস। এখানে কি আছে? পুংদণ্ড এবং পরাগধানী দুইটাই যুক্ত। এটাকে আমরা কোথায় পাবো? কুমড়োর মধ্যে পাবো। এছাড়াও আমাদের টেট্রা কি ডাইনেমাস কোথায় দেখা যায়? সর্ষের ক্ষেত্রে। এখানে চারটা আমাদের যে পুংস্তবক গুলো বড় হয় আর দুটো ছোট হয়। আর এখানে লাস্ট হচ্ছে রক্তড্রোনের মধ্যে কি ডিডাইনেমাস। এখানের ক্ষেত্রে দুটো লম্বা হয় আর দুটো হয় আমাদের ছোট। তো এই গেল একটা পার্ট। এইবার আমরা পড়ব যে ওই যে আমরা এই যে ডাইথেকাসের মধ্যে যে পড়লাম, এই যে আমরা যে রেণুস্থলী, এই যে রেণুস্থলী চারটা যে আছে, তার মধ্যে কিভাবে রেণু তৈরি হয় সেটা সম্বন্ধে আমরা জানবো। রেণুটা কিভাবে তৈরি হয়, আর এই রেণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো কি? মাইক্রোস্পোরোজেনেসিস। মাইক্রোস্পোরোজেনেসিস। সাধারণত এই যে পুং রেণুগুলো হয়, পুং রেণুগুলো আকারে হয় ছোট,
তার জন্য এই প্রক্রিয়াটাকে বলি মাইক্রোস্পোরোজেনেসিস। স্ত্রী রেণুগুলো যে আছে, যেগুলো আকারে একটু বড় হয়, তার জন্য সেগুলোকে আমরা বলি মেগাস্পোরোজেনেসিস। সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। সবার প্রথমে আমরা কিভাবে রেণুটা তৈরি হয় সেটা সম্বন্ধে জানি। এবার প্রথমে যখন তুমি এই যে একটা, মনে করো আমি একটা পরাগধানীটা ছবি, এটা হচ্ছে পুংদণ্ডটা, এটা হচ্ছে তোমার পরাগধানীটা, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকলাম। পরাগধানীটা যখন ইমম্যাচিউর থাকে তখন তার মধ্যে কিছু প্যারেনকাইমা কোষ থাকে, এগুলোকে বলে নর্মাল প্যারেনকাইমা কোষ। এইবার এই কোষগুলোর এবার পরাগধানীর তো নিশ্চয়ই বাইরের দিকের কোষগুলোকে আমরা কি বলবো, পরাগধানীর যে একদম বাইরের দিকের কোষ, এগুলোকে আমরা বলবো এপিডার্মিস, তাই তো? তাহলে একদম বাইরের দিকে আবরণীটার নাম আমরা কি বলবো, এপিডার্মিস, ঠিক আছে? এবার এপিডার্মিসের ভেতরের দিকে যে কোষগুলো নর্মাল প্যারেনকাইমা কোষ, নর্মাল প্যারেনকাইমা সেল। এইবার এই প্যারেনকাইমা সেলগুলোর মধ্যে হঠাৎ করে কিছু কোষ আকারে একটু বড় হয়ে যায় বাকিগুলোর তুলনায়। এই তাহলে এই স্ট্রাকচারটা এটা আছে, তাদের মধ্যে হঠাৎ করে একটা কোষ কি হয়ে যায়, আকারে বড় হয়ে যায়। এই কোষটাকে আমরা বলি আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ, এখানে ছবি দেখতে পাচ্ছ, এই যে এইগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, এইগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, এইগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এবার যেহেতু আমাদের পরাগধানীটা কি চারটা আমাদের লোব তৈরি হয় পরবর্তীতে, তাই এই আর্কিস্পোরিয়াল কোষ কিন্তু আমাদের বিভিন্ন মানে চার কোণায় এরকম করে হঠাৎ করে কিছু কোষ বড় হয়ে যায়। এই চারটা কোষ মনে করো বড় হয়ে গেল, আর্কিস্পোরিয়াল কোষ, এগুলোকে আমরা বলছি। তারও একটু সুন্দর করে দিই। এবার এই আর্কিস্পোরিয়াল কোষগুলো বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে। দুটো কোষ কি? একটা কোষকে আমরা বলি প্যারাইটাল কোষ, প্যারাইটাল সেল, আর একটাকে আমরা বলি কি প্রাথমিক রেণুধারক কোষ, প্রাথমিক রেণুধর কোষ। এবার এটা হচ্ছে আমাদের আর্কিস্পোরিয়াল কোষ। এটা এই কোষগুলো কিন্তু সবই ডিপ্লয়েড হয়, ঠিক আছে? তাহলে আমাদের বিভাজিত হয়ে এই যে প্যারাইটাল কোষ মনে করো তৈরি করলো, আর ভেতরের দিকে আমাদের প্রাথমিক রেণুধর কোষ তৈরি করলো। এবার এই যে প্যারাইটাল কোষটা, এই প্যারাইটাল কোষ থেকে কি তৈরি হয়? এই প্যারাইটাল কোষ থেকে রেণুস্থলীর প্রাচীর তৈরি হয়, এবং প্রাচীরের বিভিন্ন লেয়ার, সেগুলো সম্বন্ধে আমরা পড়ব। যেমন এন্ডোথেসিয়াম, তারপর হচ্ছে আমাদের নেক্সট লেয়ারটার নাম হচ্ছে মিডিল লেয়ার, তারপরে আমাদের ট্যাপেটাম, এই স্তরগুলো সৃষ্টি হয়। এবার মনে রাখবে রেণুস্থলীর চারটা প্রাচীর থাকে। এপিডার্মিস অলরেডি আগের থেকেই থাকে, আমাদের এই প্যারাইটাল কোষ থেকে বাকি তিনটা লেয়ার তৈরি হয়। কি কি? এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম, ঠিক আছে? তাহলে এই যদি একটা ম্যাচিউর আমাদের রেণুস্থলীর ছবি ধরো তোমরা, আমি দেখাই, দাঁড়াও একটু জুম করে। ম্যাচিউর রেণুস্থলী যদি এটা ছবি হয়, তাহলে এই চারটা আমাদের কি, চারটা হচ্ছে আমাদের স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? টোটালটা রেণুস্থলী, যেটা টোটাল চারটা থাকে। এবং রেণুস্থলীর বাইরের দিকে লেয়ারগুলোর নাম কি? এই দেখো, সবার বাইরের দিকে এপিডার্মিস, তারপর এন্ডোথেসিয়াম। এপিডার্মিস একটা লেয়ার থাকে, এন্ডোথেসিয়াম একটা লেয়ার, তারপরে থাকে মিডিল লেয়ার। মিডিল লেয়ার কিন্তু একটা থেকে তিনটা
স্তর দিয়ে তৈরি হতে পারে। তার মিডিল লেয়ার কয়টা? একটা থেকে তিনটা লেয়ার হয়। এবং তারপরে এই যে বড় বড় কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলি কি? ট্যাপেটাম। এই যে দেখো ট্যাপেটাম। এবং ট্যাপেটামের ভিতরে, একদম ভেতরে আমাদের থাকে রেণু মাতৃকোষ। কি থাকে? রেণু মাতৃকোষ। এখানে রেণু মাতৃকোষগুলো কোথা থেকে তৈরি হয়? এই যে প্রাথমিক রেণুধারক কোষ, এখান থেকে আমাদের তৈরি হয় রেণু মাতৃকোষ। ঠিক আছে? তাহলে তোমাদেরকে খুব ভালো করে এই বিষয়টা জানতে হবে যে পরাগধানীর এই লেয়ারগুলো নাম, বাইরে থেকে ভিতরে বা ভিতরে থেকে বাইরে। সবার বাইরে কে? এপিডার্মিস, তারপরে এন্ডোথেসিয়াম। মনে রাখবি, দিয়ে, যে দুইটা আগে। এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার এক থেকে তিনটা থাকে, এবং তারপর থাকে ট্যাপেটাম, এবং ট্যাপেটামের ভিতরে থাকে আমাদের রেণু মাতৃকোষ, যেখান থেকে পরবর্তীতে রেণু তৈরি হয়। তাহলে নিশ্চয়ই ছবিটা বুঝতে পারলে। সবার প্রথমে আমাদের নর্মাল কোষ থাকে, হঠাৎ করে কিছু কোষ বড় হয়ে যায়, তাদেরকে আমরা কি বলি? আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ ভাগ হয়ে দুটা কোষ তৈরি করে, আমাদের প্রাথমিক রেণুধর কোষ, আর একটা হচ্ছে প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ থেকে এই তিনটা লেয়ার তৈরি হয়, আর প্রাথমিক রেণুধর কোষ থেকে রেণু মাতৃকোষ তৈরি হয়। ঠিক আছে? তাহলে এই টোটাল জায়গাটা কিন্তু রেণু মাতৃকোষ দিয়ে ভর্তি। তাহলে আমাদের রেণু মাতৃকোষ তৈরি হলো। এবার এই যে আমাদের এন্ডোথেসিয়া মিডিল লেয়ারের কাজ হচ্ছে আমাদের এই ভিতরের রেণুস্থলীটাকে প্রোটেক্ট করা, আর ট্যাপেটামের কাজ হচ্ছে রেণুস্থলীটাকে প্রোটেক্ট করা, তার সাথে সাথে রেণু মাতৃক যে কোষগুলো আছে তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে নিউট্রিশন দেওয়া, এটা কিন্তু তাদের কাজ। ঠিক আছে? এই পর্যন্ত সবগুলো কোষই কিন্তু আমাদের ডিপ্লয়েড, কোনো রকম মিওসিস বিভাজন কিন্তু হয়নি। এরপরে আসি, এই যে একটু মুছে দিই। এবার আমরা কিন্তু এখনো পর্যন্ত মাইক্রোস্পোরোজেনেসিসই করছি, কিভাবে রেণু তৈরি হয়। তাহলে আমরা রেণু মাতৃকোষ পর্যন্ত তৈরি হলো। এবার পরবর্তীতে এই রেণু মাতৃকোষগুলো থেকে আমাদের পরাগ রেণু তৈরি হয়, এবং পরাগ রেণুগুলো বেরিয়ে যায়। কিভাবে বেরিয়ে যায়? এই যে দুটো, এই যে লোবগুলোর মাঝখানে একটা ছিদ্র থাকে, প্রথমে ছিদ্র থাকে না, পরবর্তীতে ছিদ্রটা তৈরি হয়। এটার নাম হচ্ছে স্টোমিয়াম। স্টোমিয়াম। তো স্টোমিয়াম দিয়ে রেণুগুলো বের হয়ে যায়। এবার রেণুগুলো কিভাবে তৈরি হচ্ছে, তাহলে আমরা কতদূর পড়লাম? আমরা পড়লাম রেণু মাতৃকোষ পর্যন্ত। তাহলে আমাদের রেণু মাতৃকোষ তৈরি হয়েছে। এইবার এই রেণু মাতৃকোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আমাদের কি তৈরি করবে? চারটা রেণু তৈরি করবে। চারটা রেণু তৈরি করবে। ইনিশিয়ালি এই রেণুগুলো, চারটা রেণু একসঙ্গে লেগে থাকে। এবার আমাদের এই যে রেণুস্থলীর ভিতরে রেণু যে মাতৃকোষগুলো আছে, এখানে কি অনেকগুলো রেণু মাতৃকোষ আছে। এই রেণু মাতৃকোষগুলো আমি একটু জিনিস দেখে দিই। এই রেণু মাতৃকোষগুলো পরস্পর একটা শর্করা দ্বারা আলাদা করা থাকে, এটাকে বলে ক্যালোস। কি বলে? ক্যালোস। ক্যালোস নামে একটা শর্করা দ্বারা প্রত্যেকটা রেণু মাতৃকোষ আলাদা থাকে। এবার আমি তোমাদের একটু ছবি দেখাই। এই যে ছবিটা একটু নিচে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। এই যে এই ছবিটা আঁকলাম, এই যে আমাদের হচ্ছে এটা অ্যালোস না, এটা হবে ক্যালোস। ঠিক আছে? এই যে চারদিকে আমাদের আছে, তাহলে এর বাইরের দিকেও তুমি ক্যালোসের লেয়ার পাবে। তাহলে এই যে রেণু মাতৃকোষ তৈরি হলো প্রথমে, তারপর সেখান থেকে কি তৈরি হলো? আমাদের পরবর্তীতে এই একটা রেণু, আর একটা রেণু, আর একটা রেণু, রেণুগুলো এইভাবে আলাদা হয়ে যায়। এবং আমাদের এই স্টেজ পর্যন্ত রেণুগুলো কিন্তু ওই যে পরাগধানী আছে, পরাগধানীর মধ্যেই কিন্তু আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইবার পরবর্তীতে আমাদের এই রেণুগুলো আকারে আরেকটু বড় হয়। এই যে দেখতে পাচ্ছ আমাদের রেণুগুলোর কি স্ট্রাকচারটা যদি দেখি আমরা ভালো করে, কোথায় আছি? এই রেণুগুলোর আমাদের বিভিন্ন লেয়ার থাকে। এই রেণুর সবার প্রথমে একটা নিউক্লিয়াস থাকে কেন্দ্রের দিকে, এবং তার বাইরের দিকে এটা থাকে কোষ পর্দা। এটা হচ্ছে রেণুটার কোষ পর্দা, এবং
তারপর তার ভিতরে থাকে আমাদের একটা লেয়ার, এইটাকে বলি ইনটাইন। ইনটাইন এটা দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে সেলুলোজ এবং আরেকটার নাম হচ্ছে কাইটিন। ঠিক আছে, আর এই এক্সাইনের বাইরের দিকে আমাদের আরেকটা লেয়ার পাওয়া যায়, এটা অনেক বড় হয়, এটাকে আমরা বলি ইনটাইন এক্সাইন, EXINE। এই এক্সাইনটা একটা উপাদান দিয়ে তৈরি, এটার নাম হচ্ছে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন। ঠিক আছে, এইটাতে আমরা আসছি, আরেকটা জিনিস বুঝি। এই যে কোথায় আসছিলাম আমরা, এই যে রেণুগুলো, যে আমি এখানে এই জায়গাটা আঁকলাম যেখানে চারটা রেণু একসঙ্গে আছে, এই রেণুগুলা এরকম করে থাকতে পারে, টেট্রাহাড্রাল অবস্থায় থাকতে পারে। এই গঠনটাকে বলে আইসোবাইলেটারাল, এটাকে বলে লিনিয়া, এটা টি শেপ, এটা কি ডিকিউ সেট। এই গঠনটাকে বলে ডিকিউ সেট। ছবিগুলো একটু মনে রাখবা। একটা জিনিস মনে রাখবা, আমাদের টেট্রাহাড্রাল গঠনই বেশি দেখা যায়। ঠিক আছে, এইবার আমি কি বললাম তোমাদের, যে এই যে রেণুটার মধ্যে যে বিভিন্ন স্তরগুলো, কি স্তরগুলোর নাম ইনটাইন আর এক্সাইন, এবং ইনটাইনটা আমাদের সেলুলোজ কাইটিন দিয়ে তৈরি, আর আমাদের এক্সাইনটা স্পোরোপোলেনিন দিয়ে তৈরি। এবার আমরা একটু স্পোরোপোলেনিন নিয়ে ভালো করে আসি। এখানে একটু লেখা আছে জিনিসগুলো, তোমরা দেখে নিও। এই যে আমাদের স্পোরোপোলেনিনটা আছে, আমাকে একটু জুম আউট করতে হবে, এক সেকেন্ড দাঁড়াও। এই যে আমাদের স্পোরোপোলেনিনটা আছে, এটা কিন্তু আমাদের তৈরি হয় একটা ফ্যাটি সাবস্টেন্স দিয়ে, ফ্যাটি সাবস্টেন্স দিয়ে তৈরি। এবং এই স্পোরোপোলেনিনের জন্য আমাদের পরাগ রেণুগুলো দীর্ঘদিন ধরে সজীব থাকতে পারে, এবং আজ পর্যন্ত এমন কোনো উৎসেচক আবিষ্কৃত হয়নি যা এই স্পোরোপোলেনিনকে ভাঙতে পারে, ডিগ্রেড করতে পারে, এবং তার জন্য রেণুগুলো অনেক দিন পর্যন্ত জিতে থাকতে পারে। বুঝলা? এবং এটা অ্যাসিড রেজিস্ট্যান্টও, তুমি যদি অ্যাসিড দাও রেণুর মধ্যে কিচ্ছু হবে না, কারণ কি এই স্পোরোপোলেনিনের জন্য। ঠিক আছে, এবার এই তোমাদের আমি ছবিটা দেখাই, এইখানে তোমরা লেখাটা নিশ্চয়ই পেয়ে যাবা, দেখে নাও এইটুকু জায়গায় যা কিছু বললাম। এই যে মাইক্রোফসিলের জন্য বলে, কারণ দীর্ঘদিন প্রিজার্ভ করে রেণুকে দেয়। এবার এই যে রেণুর ইনটাইনটা, আর এই যে হলুদটা হচ্ছে এক্সাইনটা। এক্সাইনটা হলুদটা হচ্ছে কি দিয়ে তৈরি? স্পোরোপোলেনিন। এছাড়াও আমাদের এই যে রেণুর এক্সাইনের মধ্যে এই যে গহ্বরগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা আমাদের চটচটে হলুদ সাবস্টেন্স পাওয়া যায় যার নাম হচ্ছে পোলেন কিট। এই যে পোলেন কিট, মৌমাছিরা এটা সংগ্রহ করতে আসে। পোলেন কিট সাধারণত কেরাটিনয়েড এবং লিপিড দিয়ে তৈরি। কোথায় লেখা আছে পোলেন কিট? এই যে মেড আপ অফ লিপিড অ্যান্ড কেরাটিনয়েড। কোনটা? তাহলে এই যে স্পোরোপোলেনিন বললাম, তোমাদের পোলেন কিট বললাম, তোমরা জানো এটা কে এই পোলেন কিটগুলো তৈরি করে? এই পোলেন কিটগুলো তৈরি করে আমাদের ওই যে রেণুর মধ্যে একটা স্তর ছিল না, এই যে আমাদের রেণু স্তরের একটা স্তর ছিল ট্যাপেটাম, এই ট্যাপেটামের কোষগুলো আমাদের এই এক্সাইনের গঠনটাকে তৈরি করে। তাই যে দেখো একবার এই লেখাগুলো এখানে দেখো, তাহলে ট্যাপেটামের কাজ কি? ট্যাপেটাম হচ্ছে রেণুকে রক্ষা করে, পুষ্টি দেয়, স্পোরোপোলেনিন তৈরি করে, এবং ওই যে রেণুর চারিদিকে যে ক্যালোস ওয়ালটা ছিল কালো কালো আমি দেখাচ্ছিলাম, এই ক্যালোস ওয়ালটাও কিন্তু আমাদেরকে তৈরি করে, ট্যাপেটামের কোষগুলো তৈরি করে। এবার ট্যাপেটামের মধ্যে দুই ধরনের কোষ পাওয়া যায়। মনে করো এগুলো হচ্ছে আমাদের রেণুধরক কোষগুলো, আর এটা হচ্ছে আমাদের ট্যাপেটামের কোষগুলো। কিছু কিছু ট্যাপেটামের কোষ কি করে, এখান থেকেই তার ক্ষরণ পদার্থ তৈরি করে, যেগুলো ডিফিউজ হয়ে রেণুগুলোর মধ্যে যায়। কিছু কিছু ট্যাপেটামের কোষ, যেগুলোকে আমরা অ্যামিবয়েড কোষ বলছি, এদের কোষ পর্দার এক্সটেনশন অনেক গভীর পর্যন্ত রেণুর ভিতরে যায়। তাহলে এগুলোকে আমরা বলছি অ্যামিবয়েড সেল, আর এগুলোকে বলছি সিক্রেটরি সেল। তাহলে নিশ্চয়ই ট্যাপেটাম সম্বন্ধে তোমরা জানলে। তাহলে আমরা মাইক্রোস্পোরোজেনেসিস সম্বন্ধে জানলাম। তাহলে আমাদের মধ্যে কি তৈরি হয়ে থাকলো এতক্ষণে? আমরা যা কিছু বুঝলাম, আমাদের মধ্যে কিন্তু পরাগ রেণুটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, যা কিছু বললাম পরাগ রেণুটা তৈরি হয়ে গেল।
এবার ওই পরাগধানীর মধ্যেই পরাগ রেণুটা থেকে আমাদের যে পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হবে। আগেরটা ছিল পরাগ রেণু তৈরি হওয়া, তাহলে পরাগ রেণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি মাইক্রোস্পোরোজেনেসিস, আর পুংলিঙ্গধর তৈরি হওয়ার আমরা কি বলবো, কি মেল ফর্মেশন অফ মেল গ্যামেটোফাইট, বা কি বলে মাইক্রো গ্যামেটোজেনেসিস। আমরা কি বলবো, মাইক্রো গ্যামেটোজেনেসিস। এবার এই যে আমাদের পরাগ রেণুটা আছে, পরাগ রেণুটার মধ্যে প্রথমে যখন গ্রোথ হয় না, তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা একদম সেন্ট্রালি প্লেসড হয়। পরবর্তীতে যখন ওই ট্যাপেটামের কোষ থেকে আমাদের খাদ্যবস্তু রেণুগুলোর ভিতরে প্রবেশ করে, তখন রেণুটা একটু আকারে বড় হয়ে যায়, ওইটার তুলনায় এটা আকারে বড় হয়ে গেছে, এবং কোষের মধ্যে কিছু ভ্যাকিউলের সৃষ্টি হয়। ভ্যাকিউলগুলো আস্তে আস্তে বড় হওয়ার ফলে তারা কি করে, এই যে পরাগ রেণুর নিউক্লিয়াসটা দেখো এক প্রান্তে ঠেলে দেয়, এবং পরবর্তীতে এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে আমাদের দুটো কোষ তৈরি করে। একটাকে বলে আমাদের কি নালিকা কোষ, এটা হচ্ছে আমাদের অঙ্গজ কোষ বা নালিকা কোষ, অঙ্গজ কোষ। আর একটা নাম হচ্ছে জনন কোষাধার কোষ বা জেনারেটিক কোষ। কি নাম? জনন কোষাধার কোষ। জনন কোষাধার কোষটা একটু ছোট হয় এবং সেটা একটা প্রান্তের দিকে থাকে, এবং মাঝখানে এখানেও আমাদের ক্যালোস ওয়াল দ্বারা দুইটা কোষ আলাদা হয়ে থাকে। তাহলে এই দুইটা কোষ তৈরি হলো। বেশিরভাগ রেণু এই টু সেল স্টেজ অবস্থাতেই আমাদের পরাগধানী থেকে কিন্তু বের হয়ে যায়। তাহলে টু সেল অবস্থাতে প্রায় 60% রেণু কিন্তু বের হয়। ঠিক আছে, কয়টা কোষ থাকবে তার ভিতরে? রেণুটার ভিতরে দুইটা কোষ। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের এই যে পরাগ রেণুগুলো, এই যে আমাদের একটা তো নালিকা কোষ, আর এই জনন কোষাধার কোষটা থেকে আমাদের দুইটো পুংগ্যামেট সৃষ্টি হয়। এই একটা পুংগ্যামেট, তাহলে এগুলো কি পুংগ্যামেটের সৃষ্টি হয়। ঠিক আছে, এই টু সেল কন্ডিশনটাকেও আমরা বলবো মেল গ্যামেটোফাইট, আর যদি আমাদের থ্রি সেল অবস্থায় থাকে এটাকেও বলবো আমরা মেল গ্যামেটোফাইট। ঠিক আছে, বা পুংলিঙ্গধর। তাহলে পুংলিঙ্গধর কোথা থেকে সৃষ্টি হলো? পরাগ রেণু থাকে, তার জন্য বলে পুংলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষের নাম কি? আমাদের পরাগ রেণু। ঠিক আছে, এবার দেখো এই অবস্থা সাধারণত পড়ে, এবং আমাদের থ্রি সেল অবস্থায় পরাগ রেণু বের হয় ওই 40% কেসে। পরবর্তীতে রেণুটা আমাদের কোনো ফুলের গর্ভমুণ্ডের মধ্যে পড়বে এবং সেখান থেকে পরাগনালী সৃষ্টি হবে। কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা পরের ক্লাসে জানবো। আজকে আমরা আরেকটু পড়বো। জানি না কতটা রেকর্ডিং হচ্ছে। এবার আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পরাগ রেণু কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস। যেমন তোমরা নিশ্চয়ই পার্থেনিয়াম শুনছো, পার্থেনিয়ামের রেণু কিন্তু আমাদের এই ক্ষতিকর রোগগুলো সৃষ্টি করে। বাকিটা পড়ে নিও। এবার বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে যে আমাদের যে পোলেনগুলো থাকে, এই পোলেনগুলো কিন্তু বিভিন্ন ভ্যালুয়েবল নিউট্রিয়েন্ট থাকে, তার জন্য তাদেরকে একটা সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, এবং যারা বিভিন্ন অ্যাথলিটস যারা হর্স রেস করে তারা এই পরাগ রেণুর যে ট্যাবলেট আকারে পাওয়া যায় এগুলোকে কনজিউম করে। আরেকটা জিনিস বলে দিই, পরাগ রেণু সাধারণত যদি গর্ভমুণ্ডে পড়ে তাহলে তো ঠিক আছে, পরাগ রেণুটা জার্মিনেট হবে, কিন্তু যদি পরাগ রেণুটা গর্ভমুণ্ডে না পড়ে তাহলে কিন্তু সে তার ভায়াবিলিটি লুজ করতে পারে। ঠিক আছে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যেমন রাইস, ওই যে হুইট, এদের ক্ষেত্রে 30 মিনিট কেবলমাত্র রেণুটা ভায়াবল থাকতে পারে, তার মধ্যে তাকে গর্ভমুণ্ডে পড়তে হবে, আদারওয়াইজ সেটা কাজ করবে না পরবর্তীতে। কিন্তু কিছু কিছু ফ্যামিলির মেম্বার আছে যেমন লেগুমিনাসি, সোলানেসি, রোজেসি, এদের মধ্যে পরাগ রেণু কিন্তু দীর্ঘদিন মান্থ পর্যন্ত সংরক্ষণ করা যায়, মানে সংরক্ষিত থাকে। এবং আমরা জানি যে আমরা ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে পোলেন ব্যাংক নিয়ে পড়েছিলাম, পোলেন ব্যাংকের মধ্যে তুমি কিন্তু পরাগ রেণু দীর্ঘদিন সংরক্ষিত করে রাখতে পারো। তাহলে এই ছিল পরাগ রেণু নিয়ে। পরবর্তীতে আমরা মেগা গ্যামেটোজেনেসিস এবং মেগা স্পোরোজেনেসিস সম্বন্ধে জানবো। থ্যাংক ইউ।